আমি একদিন বাড়িতে বসে কি বলে উঠানে বসে আমি পত্রিকা পড়ছিলাম। একটা মহিলা আসলো, বয়স্ক একটা মহিলা আসলো। হ্যাঁ, একটা কি বলে ওর ওর কি বলে ওর নাতি ওর নাতি কি বলে অ্যাক্সিডেন্টে ওর পা কেটে গেছে হাঁটুর উপর থেকে। তো আমার মাথায় আসলো যে এই ছেলেটা যেহেতু একটা স্টুডেন্ট, তাকে কীভাবে হেল্প করা যায়। মাথায় আসলো যে ওকে আর্টিফিশিয়াল পা লাগিয়ে দিই। পা নাই একটা ছেলে যখন দেখলাম আমার সামনে প্যান্ট পরে জুতা মোজা পরে আগের মতো হেঁটে আমাকে আসলো, তখন আমার খুব ভালো লাগলো যে ওটাই হয়তো স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো তার দেখা দেখি আমরা কালীগঞ্জে এখন 13 জন পা কাটা রুগীকে আমরা আর্টিফিশিয়াল পা লাগিয়ে দিয়েছি। সাধারণ মানুষের মিডিয়া নিয়ে ধারণা, মিডিয়ার মানুষ খারাপ। এই যে শুরুর দিকে যে কিছু মানুষের আশা, হ্যাঁ, ওইখানে আমি পেয়েছি বাংলাদেশের অনেক সুপারস্টার একদম শুরু অবস্থায় পেয়েছি। আমি বলতে চাই না, নামগুলো বলতে চাই না। আমি এখন বিভিন্ন ইভেন্টে গেলে, বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলে আমি দেখি যে সাংবাদিক কিংবা টেলিভিশন ক্যামেরা এরকম অজস্র ক্যামেরা দাঁড়িয়ে আছে ওই আর্টিস্টটাকে ক্যাপচার করার জন্য। আমি আস্তে করে পাশ কেটে অন্য দিক দিয়ে চলে যাই, যে ওই ওই স্টার সেলিব্রিটির সাথে আমার ক্রস হলে কিংবা আমার সাথে দেখা হলে যদি কোনো কারণে সে বিব্রত হয়ে যায়, এজন্য আমি আস্তে করে আমার মতো করে চলে যাই। তুমি শয়তানি যতটা করবে আমি ততটা বান্দাকে মাফ করে দেব। তো যে যে কি এই শয়তান আলটিমেটলি থাকবে, তো এই সোসাইটিতে শয়তান এই থাকবে। শয়তানকে ডেভেলপ কান্ট্রিতে নেই, ওখানে অসভ্য আছে কেন নেই? আছে কেন ওখানে এই আমাদের মতো কেন সৃষ্টির নেই? শুরু থেকে এটা আছে। হয়তো অন্য প্যাটার্নের অসভ্য লোক আছে ওই সমাজে, শিক্ষিত সমাজগুলোতে অন্য প্যাটার্নের অসভ্য লোক আছে। আমার এখানে মানে যে শিক্ষিত প্রেক্ষাপট, শয়তান। হ্যাঁ শিক্ষিত শয়তান, আমার এখানে শিক্ষিত শয়তান আছে, আছে না? আমরা বলি না, কথা প্রসঙ্গে বলি, আপনি গ্রামে গিয়ে একজনকে জিজ্ঞেস করেন, বলবো যে ওই যে শিক্ষিত মানুষটা, ও তো ওই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে ছেলে মেয়ে বড় বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর, বুয়েটের ইঞ্জিনিয়ার, ওর মা অথচ মা মরে মিরপুরে পড়ে বাসায় আছে। পচে গলে আছে। যদি এমন কিছু করতে পারতাম, এমন কিছু হতো যে আমরা এর থেকে বাইরে আসতে পারতাম, এখনো স্বপ্ন দেখে, কিন্তু তারা সেটা এত বছরে করতে পারেনি, কিন্তু এই বাঙালি 2বার করছে। তো আপনার মনে হয় না যে স্ট্রেংথ আছে, কিন্তু স্ট্রেংথকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না? আপনার কথা আমার কথা তো একই কথা। আমরা ইন্ডিয়ান স্টার সেলিব্রিটি নিয়ে অনেক শো করেছি, আমরা চ্যারিটি শো করেছি, আমরা কমার্শিয়াল শো করেছি, ওপেন এয়ার কনসার্ট করেছি, আমরা অনেক কর্পোরেট শোতে ইন্টারন্যাশনাল আর্টিস্ট নিয়ে আমরা কাজ করেছি। সো সো মেনি কন্টেন্ট অ্যাবাউট ইউ, আচ্ছা স্পেশালি শাহরুখ খান। আচ্ছা আচ্ছা। আমি বলে দিই আমাদের যারা দেখছেন, যে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে আসা, শাহরুখ খান কে? তিনি কিং খান অফ বলিউড। ইন্টারন্যাশনাল থ্রেট থাকে যেগুলো এরপরে আছে। তো সব ফাইনালাইজ হয়। কিন্তু সব কিছুর পর বাংলাদেশের সরকার তাকে সিকিউরিটি দিল, কিন্তু এরকম বড় বড় শোতে ইন্টারন্যাশনাল থ্রেট থাকে যে তুমি এখানে যাবা, তুমি এখানে যাবা না। ও, অর্জুন রামপালের সাথে আমার একটা ছোট একটা এক্সপিরিয়েন্স, এটা হলো যে আসসালামু আলাইকুম আরিফ আমান ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? জি ভালো। এমনিতেই তো আপনার কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, কেননা আপনার সম্বন্ধে লাস্ট টাইম জাস্ট একটা জুম মিটিংয়ের মাধ্যমে পরিচয় হয়, এবং তারপরে আমি কিছু ইন্টারনেটে সার্চ করলাম, আপনার পেজ পেলাম, এবং নট অনলি ইয়োর পেজ, অলসো আই গট so so many content about you, আচ্ছা স্পেশালি শাহরুখ খান। আচ্ছা আচ্ছা। আমি বলে দিই আমাদের যারা দেখছেন, যে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে আসা, শাহরুখ খান কে? তিনি কিং খান অফ বলিউড। যেহেতু তাকে আমি অনেক, তার সাথে অ্যাকচুয়ালি আমি ওই সিটির সাথে ওয়েল নন, কিন্তু আমি তার সাথে কোনো সময় দেখা করিনি বা ইচ্ছাও হয়নি, কেননা সেলিব্রিটি সাথে আমার এত কি জানি আমি কানেক্ট হতে পারি না কেন। তারপরেও তার যেই, তিনি কে? তিনি আমাদের দেশ নয় শুধু, তাকে ওয়ার্ল্ড জানে। সে World এ। সেকেন্ড রিচেস্ট প্রভাবশালী ব্যক্তি এরকম ব্যক্তি একটা কিছু, 10 জনের মধ্যে অ্যাজ এ একজন সেলিব্রিটি, celebrity। ওনার এতে আছে। তো ওই মানুষটাকে বাংলাদেশের মতো জায়গায় নিয়ে আসা এত ছোট বড় কথা নয়। টাকা থাকলে সব কিছু হয় না।
টাকা থাকলে হয় কি সবকিছু। আসলে বিষয়টা হলো কি, আসলে এই ইভেন্টটা বাংলাদেশের একটা হিস্ট্রিক্যাল একটা ইভেন্ট ছিল। এটা অন্তঃসুবিজ, আমি অন্তঃসুবিজের সাথে দীর্ঘদিন আছি, প্রায় 28 বছর যাবৎ অন্তঃসুবিজের সাথে কাজ করছি। আমরা ইন্ডিয়ান স্টার সেলিব্রিটি নিয়ে অনেক শো করেছি, আমরা চ্যারিটি শো করেছি, আমরা কমার্শিয়াল শো করেছি, ওপেন এয়ার কনসার্ট করেছি, আমরা অনেক কর্পোরেট শোতে ইন্টারন্যাশনাল আর্টিস্ট নিয়ে আমরা কাজ করেছি। তো সবচেয়ে বড় যে প্রোগ্রামটা ছিল সেটা শাহরুখ খান শো ছিল, যেটা আর্মি স্টেডিয়ামে হয়েছিল 2010। 2010। অন্তঃসুবিজ আমার যে বস স্বপন চৌধুরী, একজন বাংলাদেশের একজন ইভেন্ট কিং তাকে বলা হয়। তা আমি ওনার সাথে দীর্ঘদিন ধরেই কাজ করছি। আসলে ওই ইভেন্টটা একটা অন্যরকম একটা চমক ছিল তখনকার প্রেক্ষাপটে। মানে শাহরুখ খান তো অলওয়েজ মানে কিং খান, ফরএভার। মানে তার ভক্ত, মানে এখনো সে মানে এমন আগের নয় যে মতোই, ডাউন হয়, না তা না, আগের মতোই ডে আছে, বাই ডে ইনক্রিজ আগের হচ্ছে। মতোই আছে। সো ওইটা ছিল আসলে একটা অন্যরকম ইভেন্ট ছিল। এটা মানে অবিশ্বাস্য, মানে আমাদের ওই ইভেন্টটাতে একদম নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, শীতের মধ্যে ছিল। আমি দেখা গেছে যে এরকম হয়েছে যে আমি সারাদিনে কিংবা 2 দিনে একবার ভাত খেতাম, আর বাকিটা চা বিস্কিট কিংবা এরকম স্ন্যাক্স কিংবা ফাস্টফুড এগুলো খেয়ে আমাকে কাটাইতে হয়েছে। মানে ঘরে ফিরা, বাসায় ফিরা, সেটাও ছিল যে রাত 2টা 3টায় বাসায় ফিরতাম, আবার অল্প 1-2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট নিয়ে আবার সকালে বের হয়ে যেতাম, মানে এরকম অবস্থা। ফাইনালি প্রোগ্রামের দিন, প্রোগ্রাম শেষ করার পর রাতে আমি এতটাই অসুস্থ হয়ে যাই যে এতটা চাপ ছিল, এটা বিভিন্ন রকমের চাপ, মানসিক, তারপর শারীরিক, নানান রকমের মানে চাপ ছিল যে এটা আদৌ সুন্দর হবে কি না। মানে অনেকে কনফিউজ ছিল, আমাদের যারা হেটার্স ছিল তারা আসবে কি আসবে না, হ্যান হবে ত্যান হবে, বাংলাদেশ মেসাকার হয়ে যাবে, নানান কিছু নিয়ে একটা অবস্থা ছিল। তো যাই হোক, পরবর্তী ইভেন্ট হয়ে গেল, সাকসেস হলো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো। কিন্তু আমার যেটা হলো যে আমি একদম অসুস্থ হয়ে গেলাম। শরীর এত উইক হয়ে গেল, পরের দিন আমি হসপিটালাইজ হলাম, হসপিটালে ভর্তি ছিলাম, প্রায় 13 দিনের মতো আমি হসপিটালে ছিলাম। মানে আমার প্রেশার লো হয়ে গিয়েছিল, এরকম কিছু। আমার বস অনেকটা এরকম অসুস্থ হয়ে গিয়েছিল। তো এটা একটা হিস্ট্রি। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, এটা প্রসেস কিভাবে করলেন আপনারা, তাকে নিয়ে আসার প্রসেসটা? কেননা এখানে প্রথমে তো স্পন্সর চাই, যে এটা এটা হয় কি যে আসলে এরকম বড় ইভেন্টগুলোর পিছনে এজেন্সি থাকে। এজেন্সির সাথে হ্যাঁ, কন্ট্যাক্ট। এজেন্সি থাকে। আমরা একটা ইন্ডিয়ার একটা ওয়েল নোন ফেমাস একটা এজেন্সির সাথেই আমাদের কথা নাম হচ্ছিল। মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আমরা ওগুলো ব্যবসায়িক কিছু টেকনিক আমরা ওইটা ডিসক্লোজ না করি। ঠিক আছে, সরি, বড় একটা কোম্পানি, আমরা বড়, কাট করে দেব, হ্যাঁ, আমরা কাট করে দেবো, আপনি বলেন। ইন্ডিয়ার অনেক বড় একটা কোম্পানি, যারা নাকি সেলিব্রিটি ম্যানেজমেন্ট কিংবা এরকম ইন্টারন্যাশনালি তারা, হ্যাঁ, তবে দু একজন ওদের কর্মকর্তা কিংবা মালিক দু একজনের নাম বলতে পারে। আলী মুরানি, মোহাম্মদ মুরানি, নাম বললেই সারা ওয়ার্ল্ড ওদেরকে চেনে। যাই হোক, তো তারা কোলাবোরেশন করি হ্যাঁ, আছে। ওইটাই হয়। আর পাশাপাশি যেটা হয় যে মানে আমার বস স্বপন চৌধুরী, সে ব্যক্তিগতভাবেও দেখা করে এবং বাংলাদেশে আনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, এবং তাতে অনেকটা আমার বস এমন কারিশমেটিক একজন অর্গানাইজার, মানে কারোর সাথে কথা বললে কিন্তু সে মানে তার প্রতি একটা মানে দুর্বল অনেক হয়ে যায়, কনভিন্সিং পাওয়ার তার কনভিন্সিং ভিতরে। পাওয়ার, যার কারণে সে এই বাংলাদেশে টপে আছে এবং দীর্ঘদিন এই কাজটা করতে পেরেছে। তো সব মিলে আম, মানে একটা ব্যক্তিগত যোগাযোগও ছিল, আবার এদিকে এজেন্সি, যেহেতু কমার্শিয়াল শো, তো সব মিলে এটা শোটা মানে ওইভাবেই করতে হয়েছিল আর কি। ওকে, তো এটা একটা হিস্ট্রি ফর বাংলাদেশ। সেটাই। ওকে, তো আবার শাহরুখ খানের প্রোগ্রাম আরেকটা মজার ব্যাপার, সেটা হলো অনেকে হয়তো বা মানে খুব ইজি মনে করে বিষয়টা, কিন্তু এরকম না। এই যে বললাম না, টাকা শাহরুখ থাকলেই হবে খানের না। প্রোগ্রামের সবচেয়ে বড় প্রবলেম হলো, সেটা হলো যে ইন্টারন্যাশনাল থ্রেট থাকে। যে সিকিউরিটি তুমি ওইখানে, না প্রোভাইড। সিকিউরিটি তো আছেই। আচ্ছা, সিকিউরিটি তো বাংলাদেশে যখন আসবে বাংলাদেশের সরকার ওটা লায়াবিলিটিস নিতে হবে, সব ডিপার্টমেন্ট যেগুলো এরপরেই আছে। তো সব ফাইনালাইজ হয়। কিন্তু সব কিছুর পর বাংলাদেশের সরকার তাকে সিকিউরিটি দিল, কিন্তু আহ, এরকম বড় বড় শোতে ইন্টারন্যাশনাল থ্রেট থাকে যে তুমি এখানে যাবা, তুমি এখানে যাবা না। ও,
হ্যাঁ, অনেক রকম ব্যাপার কাজ করে মানে ইন্টারনালি। তো এগুলো ফেস করতে হয়। ওই থ্রেডটা কেটে গেলে শো হয়, না হলে হয় না, এরকমও হয় অনেক সময়। অনেক সময় শো ক্যান্সেলও করতে ক্যান্সেলও হয়। হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, এগুলো রিস্ক থাকে। আচ্ছা, আমি একটা ফটো দেখছি যার ভিতরে অর্জুন কাপুর, অর্জুন রামপাল। অর্জুন ওর সরি অর্জুন রামপাল, অর্জুন রামপাল অর্জুন রামপাল। ও তো ইন্টারন্যাশনাল মডেল বলা যায় ওকে। নায়ক। হ্যাঁ, নায়ক, কিন্তু ওর যে মডেলিং, হ্যাঁ, ওর যে ওর যে ইন্টারন্যাশনাল লেভেলে ওর হ্যাঁ হ্যাঁ ওর ইয়ে যে আছে। তো ওনার সাথে কিভাবে আপনার মানে আসলে ওইটা হয় কি না, ওটা তো ওই ওই ইভেন্টের মানে ডিজাইনটাই ছিল অর্জুন রামপাল, তার রানী মুখার্জি, তারপর বোম্বে ভাইকিংসের নীরাজ শ্রীধার, ওরকম ছিল, বাংলাদেশের দুজন সিঙ্গার ছিল, ওইরকম ডিজাইন ছিল প্রোগ্রামটার। সো অর্জুন রামপাল তো শাহরুখেরও খুব কাছের। ও হ্যাঁ, রানী মুখার্জিও শাহরুখের খুব কাছের, শাহরুখের লাইভ শোগুলোতে আপনার হেয়ার লাগছে এতে, ওরা টাচ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওরা ওই রানী মুখার্জি, অর্জুন রামপাল শাহরুখের খুব কাছের, এবং ইন্টারন্যাশনাল শোগুলোতে ওরা ওখানে যায়। তবে অর্জুন রামপাল যেহেতু বলেছেন, অর্জুন রামপালের সাথে আমার একটা ছোট একটা এক্সপিরিয়েন্স, এটা হলো যে ও যখন আমাদের এখানে শো করে তার কিছুদিন আগে ওর সম্ভবত অ্যাপেন্ডিসাইট একটা অপারেশন হয়েছিল, আচ্ছা, এরকম কিছু। তো এইখানে আসার পর শোয়ের দিন ও একটু সিক হয়ে যায়। ওকে। মানে ও পারফরমেন্স করার আগে সিক হয়ে যায়। তো যেহেতু আমরা আর্মি স্টেডিয়ামে প্রোগ্রামটা ছিল, তো নানানভাবে তার ট্রিটমেন্টের একটা ব্যাপার আছে কিংবা এরকম কিছু আমি যখন জানতে পারি, কারণ আমি তো এই শোতে মানে সব দিক মিলেই আমি এটার মানে দায়িত্ব পালন করি। তো তারপর আমার সেই বনানী থেকে ওষুধ টষুধ এনে দিয়ে তাকে কিছুটা সুস্থ করা কিংবা এরকম কিছু মানে ইনস্ট্যান্ট কিছু প্রবলেম ব্যাকস্টেজে, এগুলো ম্যানেজ করতে হয়েছিল আর কি প্রোগ্রামটাতে। ওকে, দারুণ এক্সপিরিয়েন্স। তো আপনি সর্বপ্রথম আমি যেহেতু আপনার সাথে নিউ, মানে আপনাকে জানছি, যতটুকু জানতে পেরেছি, তো আপনার এই মিডিয়া ইন্ডাস্ট্রি, আপনার ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কানেকশন কখন থেকে? আসলে ফিল্ম না, আমার ছোটকাল থেকে আমি কালচারাল অ্যাক্টিভিটিস আমার মানে পছন্দের একটা এন্টারটেইনমেন্ট। ব্যাপার ছিল। আচ্ছা। কালচারাল অ্যাক্টিভিটিসের একটা পছন্দের ব্যাপার ছিল। আমি স্কুল কলেজ কিংবা আরও প্রাইমারি লেভেল থেকেই একটু কী বলে নাটক টাটক, গ্রামের যে ব্যাপারগুলো ছিল, আমার বাড়ি গাজীপুর। তো ওগুলোর সাথে আমি মানে ইনভলভ ছিলাম। তো সব মিলে তারপরে টুকিটাকি করে স্কুল কলেজের যে প্রোগ্রামগুলো হয় এগুলো অ্যারেঞ্জ করতাম হুম, হুম। নানানভাবে। এভাবেই। এইভাবে হয়ে গিয়ে তো আমি এই আস্তে আস্তে করে এবার ঢাকায় মুভমেন্ট করার পর আমার বস যে স্বপন চৌধুরী, আমার একদম খুব কাছের মানুষ আমি মনে করি, এবং সে একদম পারিবারিক মানুষ, আমাকে তারা মনে করে কিংবা আমিও মনে করি। তো ওনার সাথে আমার পরিচয় হওয়ার পর বিটিভিতে পরিচয় হয়েছিল ওনার সাথে অনেক আগে, সেটাও প্রায় মানে আমার মনে হয় যে সেই 28 বছর আগেই পরিচয় হয়েছিল বিটিভির একটা অনুষ্ঠানে, ঈদের একটা অনুষ্ঠান থেকে। উনি গান গাইতো, উনি ব্যান্ড সিঙ্গার মূলত, স্বপন চৌধুরী, ড্রিমল্যান্ড ব্যান্ড এটার ছিল উনি। তো ভোকাল ছিল, ভালো গান গাইতো। তো ওইখান থেকে ওনার সাথে পরিচয়, তো পরিচয় হওয়ার পর কাজ করা। তো তারপর নানানভাবে ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। হ্যাঁ, তো সব মিলে এইভাবেই এই প্রোগ্রামটার সাথে আমার মানে এই ইভেন্টের সাথে কিংবা এই কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে আমার সম্পৃক্ততা। তো তারপর আস্তে আস্তে এই ভালো লাগা, তারপর বিভিন্ন সেক্টর, আমি আসলে একটু মাল্টি লেভেলের কাজে পছন্দ, মানে এক জায়গায় আমি কোনো একটাই অভ্যস্ত, একটা একটা বিষয় নিয়ে আমি মানে অভ্যস্ত। আমার মনে হয় আপনি অলরেডি মাল্টি ট্যালেন্টেড। শুধু চাইলেই অনেকটা তো হয় না, অনেকটা চাইলেই তো হয় না, আমি জানি না, হতে হবে, নয়তো তো আমি হবে না। জানি না, আমি হাবিজাবি, আমি 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 যদি বলি আপনাকে, আমি এই যে যতগুলো মানুষের সাথে সুপার সাকসেস অ্যাওয়ার্ডের সাথে জড়িত মানুষের সাথে আমি একটু তো আমার আন্ডারস্ট্যান্ডিং বা কানেকশন হয়েছে। তো আমি এই প্রথম যাকে আমি দেখছি তো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে, কিন্তু তিনি সোসাইটি নিয়ে কথা বলছেন। তিনি কথা বলছেন বাংলাদেশের যে মানুষগুলো অনেক দরিদ্র বা অনেক সমস্যার ভিতরে আছে, তাদের প্রবলেম নিয়ে। তো মূলত এতে দেখা যায় যে মানসিকতা সে কী নিয়ে ভাবে। সে হতে পারে ওই হাই সোসাইটির মানুষের সাথে, হতে পারে সে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিজের সাথে,
কিন্তু তার চিন্তাধারা এখনো স্টেট লেভেলে যে মানুষগুলো কষ্টে আছে, এই দেশে কি সমস্যা, এসব নিয়ে কথা বলতে ভালোবাসে। আসলে হয় কি, আপনার প্রথমত তো আমি একটা মানুষ, ঠিক ইয়েস। না? মানুষ, মানুষ হিসাবে আমার কিছু দায়বদ্ধতা আছে। আমি এবার সেই কি বলে মিডিয়া পার্সোনালিটি, মিডিয়া পার্সন, কিংবা আমি পলিটিক্যাল পার্সন, কিংবা আমি সোশ্যাল পার্সন, কিংবা আমি যে কোনো অ্যাক্টিভিস্ট, আমি যে কোনো মানে কোনো সেক্টর বেস অ্যাক্টিভিস্ট আমি। তো দেখা গেছে যে আমি যাই কিছু হই না হই, মানে আমি মূলত একজন মানুষ। মানুষ হিসাবে সমাজের প্রতি আমার দায়বদ্ধতা, মানুষ হিসাবে রাষ্ট্রের প্রতি আমার একটা দায়বদ্ধতা, দেশের প্রতি একটা দায়বদ্ধতা। সেটা মানবতা, সেটা আদর্শ, সেটা নৈতিকতা। আমি একজন সচেতন মানুষ হিসাবে যদি আমি আরেকজন মানুষকে যদি সম্ভব হয়, আমার মাধ্যমে যদি একটা মানুষ উপকৃত হয়, আমার মাধ্যমে যদি একটা মানুষ সচেতন হয়, আমার মাধ্যমে যদি একটা সমাজে যদি কোনো কিছু রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয় কিছু, তাহলে আমার সেটা করতে বাধা কোথায়? এটা হলো আমার, আমি একজন মানুষ, আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসেবে আমার দায়বদ্ধতা আছে। মুসলমান হিসেবে আমার প্রথম দায়বদ্ধতা হলো কারোর সাথে দেখা হলে, পরিচিত অপরিচিত, যে সে মুসলমান হয় তাকে সালাম দেওয়া, আপনার উপর রহমত বর্ষিত হোক। এটা হলো আমার একটা নৈতিক শিক্ষা, ইসলামের শিক্ষা। তা আমি যদি একটা মানুষের শুভাকাঙ্ক্ষী হই, আমি যদি একটা মানুষের উপর আল্লাহ আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক, তাহলে এইখানে যদি আমার একটা দায়বদ্ধতা কাজ করে, তাহলে আমার প্রতি পদে পদে আমার দায়বদ্ধতা কাজ কাজ করবে। আমার প্রতিবেশীর প্রতি দায়বদ্ধতা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার সমাজ, আমার যা আশেপাশের যে লোকজনগুলো আছে তাদের প্রতি, আমার অসহায় মানুষের প্রতি দায়বদ্ধতা। আমি কাজ করি, আমি আমি যতটা সময়ের সুযোগ পাই আমি কাজ করি, প্রচুর কাজ করি। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কাজ করি, আমার ভালো লাগে। আর সবগুলো কাজকে আমি বলি হাবিজাবি কাজ, মানে নির্দিষ্ট আমি চাকরি করি না। আমি ব্যবসা করি, আমার বেঁচে থাকার জন্য, আমার কি বলে, আমার জীবন ধারণের জন্য আমি ব্যবসা করি। যতটা আমার, মানে ওই যে আমার যে অনেক অসংখ্য লাগবেই লাগবে, হ্যাঁ, আমার বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জন্য যতটুকু সম্ভব আমার। আর এর মধ্যে থেকে যদি আমি কাউকে কোনো কিছু দিতে পারি, কিংবা কাউকে যদি আমি একটা পথ দেখাতে পারি, তাহলে আমার এই জায়গাটা, আমার একটা মানসিক যে একটা সন্তুষ্টির ব্যাপার, এটা আমি আমার কাছে আমি ফিল করি ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমি পথশিশু নিয়ে কাজ করি। আমি আমি আমার এলাকায় গাজীপুর কালীগঞ্জে আমি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে আমি সম্পৃক্ত আছি, যেখানে আপনার নানান রকম কাজ হয়। আমার মাথায় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করি। আমি একদিন বাড়িতে বসে কি বলে উঠানে বসে আমি পত্রিকা পড়ছিলাম, একটা মহিলা আসলো, বয়স্ক একটা মহিলা আসলো, হ্যাঁ, একটা কি বলে ওর ওর কি বলে ওর নাতি কি বলে অ্যাক্সিডেন্টে ওর পা কেটে গেছে হাঁটুর উপর থেকে, সম্ভব, হ্যাঁ, হাঁটুর উপর থেকে অথবা হাঁটুর নিচে থেকে পা কেটে গেছে অ্যাক্সিডেন্টে, তাকে সাহায্য করার জন্য। তো এখন সাহায্য করলে এমন একটা মানুষের জন্য আমি কী সাহায্য করতে পারি? আমার তো অর্ডেল নাই যে ওকে আমি 50,000 টাকা দিব। ও একটা স্টুডেন্ট ছিল। তো আমার হঠাৎ মাথায় আসলো, আমরা একটা সংগঠন করি কালীগঞ্জে, গাজীপুর কালীগঞ্জে, কালীগঞ্জ কল্যাণ সংস্থা। আমার মাথায় আসলো, এটার চিফ অ্যাডভাইজার হলো ডক্টর ওয়াদুদ ভূয়া, আমেরিকার প্রবাসী, আমার চাচা হয়। তো উনি মানে এখানে ফান্ডিং করে। তো আমার মাথায় আসলো যে এই ছেলেটা যেহেতু একটা স্টুডেন্ট, তাকে কীভাবে হেল্প করা যায়। মাথায় আসলো যে ওকে আর্টিফিশিয়াল পা লাগিয়ে দিব। তো কীভাবে আছে, কোথায় আছে, খোঁজখবর নিয়ে আমি ওকে নিয়ে, ওর বাবা সহ ওকে নিয়ে আমি সাভার সিআরপিতে গেলাম, এবং যাওয়ার পর এটা করে ও এখানে থাকলো, ট্রেনিং দিয়ে আর্টিফিশিয়াল পা লাগিয়ে সে একসময় বাড়ি ফিরলো। তো ওকে যখন আমি দেখলাম পা নাই, একটা ছেলে যখন দেখলাম আমার সামনে প্যান্ট পরে, জুতা মোজা পরে আগের মতো হেঁটে আমাকে আসলো, তখন আমার খুব ভালো লাগলো যে ওটাই হয়তো স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন। যে এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, তার দেখা দেখি আমরা কালীগঞ্জে এখন 13 জন পা কাটা রুগীকে আমরা আর্টিফিশিয়াল পা লাগিয়ে দিয়েছি।
এটা অ্যাকচুয়ালি ডেডিকেশন এরকম সোসাইটির এরকম অনেক কাজ আমি ওখানে করেছি। আমি ঢাকায় কাজ করি। আমি যতটা সম্ভব আমার মাথায় যেগুলো আসে ওগুলো নিয়ে আমি কাজ করি, চেষ্টা করি। পথ শিশুদের নিয়ে কাজ করি, আমি লিডুর সাথে কাজ করি, আমি অপরাজেয় বাংলার সাথে কাজ করি, আমি কি বলে ওই যে শিশু পল্লী যেটা, আম, আরে এসওএস এসওএস শিশু পল্লী যেটা, ওদের সাথে কাজ করেছি। তো এরকম এরকম আমার সুযোগ থাকলে আমি ওদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি। ওকে, গুড। এ পর্যন্ত আপনি সোসাইটির জন্য যে ডেডিকেশন দিছে অ্যাকচুয়ালি ওটাও অতুলনীয়। কেননা আমরা সবাই ইগনোর করি, বেশিরভাগ মানুষ ইগনোর করি যে যার সমস্যা সেই দেখুক, সেখানে চোখে পড়া এবং তাকে হেল্প করা, এবং তাকে হেল্প করার পরে আরও কিছু মানুষকে হেল্প করার ইন্সপিরেশন পাওয়া এবং সেটাকে ফুলফিল করা, এটা অ্যাকচুয়ালি অনেক প্রশংসনীয়। আচ্ছা, তো আপনার পার্সোনাল লাইফ সম্বন্ধে কি কিছু আমরা জানতে পারি? এ তো হয়ে গেল পার্সোনাল লাইফ, আসলে প্রফেশনাল। পার্সোনাল লাইফ আমি আসলে এটা পার্সোনাল লাইফটা খুব সংক্ষিপ্ত, সংক্ষেপ ছোট আকারে। একটু এজন্য ছোট এজন্য আকারে ছোট যদি। ছোট আকারে আমি বলছি পার্সোনাল লাইফ। মানে পার্সোনাল লাইফের কোনো আম, কি বলে আম, কি বলে পার্সোনাল লাইফের কোনো রিদম নেই, ছন্দহীন। ব্ল্যাক যেটা আমি এন্ড ব্ল্যাক বলেছি এন্ড যে হোয়াইট, অল্পতেই আমি খুব ব্ল্যাক এন্ড খুশি। হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি অল্পতেই খুশি। ব্ল্যাক এন্ড আমি হোয়াইট। বেঁচে আছি। অনেকে আমার সাথের লোকজন চলে গেছে, অনেকে, হ্যাঁ, অনেকে, হাজার হাজার মানুষ। আমি এত বেশি মানুষের সাথে চলেছি সারা বাংলাদেশে, কিংবা দেশের বাইরেও যারা আছে, এত মানুষের সাথে আমি চলেছি। আমার মনে হয় যে হাজারের উপরে পরিচিত মানুষ ন্যাচারালি চলে গেছে, বাট আমি বেঁচে আছি। আমি এখানটাতে খুশি। আমার অনেক কিছুই ন্যাচারালি আমি পাইনি। আমি যেটা আমি আমার মানে আমি আমার তকদিরকে আমি বিশ্বাস করি। যেটা আমার তকদিরে আছে, যেটা পাওয়ার, সেটা আমি পেয়ে গেছি, পাচ্ছি। যেটা না পাওয়ার, সেটা আমি পাচ্ছি না। এটাই আমি ধরে নিয়েছি। এটাই আমার, ওই যে যেটা বললেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ভাল লাগে। তো কালারফুল করার কালারফুল চিন্তা নেই। কালারফুল তো আমরা তো সবাই তো রঙিন। দুই সবাই সবাই তো সময় ব্ল্যাক এন্ড হোয়াইট সবাই দেখেছি। সবাই তো রঙিন পছন্দ সবার। এটা যদি ওরকম রঙিন যদি হয়, এখনো খুঁজে পাননি? উপরওয়ালা যদি কোনো রঙিনের সন্ধান আমাকে দেয়, তাহলে আমি তো এই তো যে আছি। কালকে আমরা সুপার সাকসেস অ্যাওয়ার্ডে এত রঙিন দেখার পরেও কি আপনার পছন্দ হলো না? না, সেটা না আসলে মিডিয়াতে তো আমি দীর্ঘ সময় কাজ করেছি। আমি আমি অনেক গ্রুমিং করেছি সারা বাংলাদেশে। আমার আসলে যে ব্যাপারটা, মিডিয়া নিয়ে মানুষের যে একটা ধারণা, হুম, সেটা হলো যে মানে আমি চিন্তা করি যে বিশেষ করে সাধারণ মানুষের মিডিয়া নিয়ে ধারণা মানুষ মিডিয়া বলতেই বুঝে সিনেমা, হুম। নাটক। এখানে অনেক সিনেমা, নাটক, অনেক জনার আছে এর ভিতরে। ওইটা মানে মানে খুব আনন্দ, ফুর্তি, হইচই। অ্যাকচুয়ালি যেটা দেখে এবং মনে করে ম্যাক্সিমাম এমনই হয়, এমনই হয়। আর কিন্তু এমন নয়। আর ম্যাক্সিমাম হলো যে মিডিয়ার মানুষ খারাপ। ও আচ্ছা। প্রথমত ধারণা হলো, এমন আপনি আমাদের কোথায় পরিচয় দিবেন, সোসাইটি মিডিয়ার মানুষ কোথাও পরিচয় দিবেন যে মিডিয়াতে কাজ করি। ছেলে যদি হয় তাহলে বলবে যে সে তার কোনো ক্যারেক্টার নাই, খারাপ, মানে খারাপ, ক্যারেক্টার লেস অবশ্যই হবে খারাপ। অবশ্যই। মেয়ে যদি হয় বলবো যে তাহলে শেষ, তো ধ্বংস, ওটা এরকম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনার মিডিয়া পার্সোনালিটি যারা আছে, মিডিয়া রিলেটেড যে সেক্টরে কাজ করে, তারা কিন্তু সমাজকে প্রভাবিত করে অনেক বেশি। ইনফ্লুয়েন্স করে তাদের প্রতিটা অ্যাক্ট। একজন রাজনৈতিক নেতা 1 সপ্তাহ মাইকিং করে, ক্যাম্পেইন করে, একটা মাঠে, একটা জনসভায় যতটা না লোক সমাগম করাতে পারবে, একজন সোশ্যাল মিডিয়া পোস্ট দিলেই ওর একজন থেকে বেশি রেস। হ্যাঁ, একজন সিঙ্গার যদি এখানে হারমোনিয়াম, তবলা নিয়েও গান করে, ওইখানে ওই লোকগুলো 1 ঘন্টার ব্যবধানে ওই লোক জড়ো হয়ে যাবে। তাহলে সমাজকে প্রভাবিত করতে পারে। এখন এখানে যে সবাই কি তাই করছে, সমাজকে প্রভাবিত করছে, কিন্তু করা উচিত আমি মনে করি। হ্যাঁ, আপনারা দেখেন যে একটা প্রচারণার জন্য
একটা মিডিয়ার মানুষের কাছে যাচ্ছে, ভাই আমার একটা অ্যাড করে দাও, ভাই আমার এটা একটা কি বলে একটা ডকুমেন্টারি করে দাও, ভাই আমার এটা এরকম একটা জনসচেতনতামূলক একটা অ্যাড করে দাও, প্রচারণা করে দাও, নানান কিছু। তো কেন যাচ্ছে এখানে? তো এখন বিষয়টা হলো যে আমি এটাই মনে করি যে ওই যে বললাম মানুষ হিসেবে দায়বদ্ধতা, এবার সে শিল্পী হোক, এবার সে আলেম সাহেব হোক, এবার সে প্রফেসর হোক, প্রিন্সিপাল হোক, সে একজন মানবিক কর্মী হোক, সে একজন সাংবাদিক হোক, তার প্রথমত হলো মানুষ, মনুষ্যত্ব, আদর্শ, নৈতিকতা, এই সব মিলে তাকে সমাজে তাকে নিজেকে তুলে ধরতে হবে যে আমি মানুষ, আমি অন্য কিছু নই। হ্যাঁ, তারপর এবার খারাপ আছে, মানুষের মধ্যে খারাপ আছে। হ্যাঁ, সাপ, বিড়াল, কুকুর, বাঘ, সিংহ, ভালো মন্দ আছে সমাজের মধ্যে, চোর আছে, বাটপার আছে, নোংরা মানুষ আছে, সব নিয়েই তো সমাজ চলবে। কিন্তু আপনি যদি নিজেকে মানুষ হিসাবে যদি অনুধাবন করেন যে আমি মানুষ, আমার এই দায়বদ্ধতা আছে, তাহলে আপনার কোনো কিছুই আপনাকে সেই জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবে না। আপনার আদর্শ নিয়ে আপনি বেঁচে থাকবেন, আপনার আদর্শ নিয়ে আপনি কবরে যাবেন, আপনার আদর্শ নিয়ে কবর জীবনে আপনি আপনার আদর্শ নিয়েই থাকবেন। একটা মানুষ, ভালো মানুষ যদি চলে যায় সমাজ থেকে কোনো কারণে, সে যদি কি বলে পরলোক গমন করে, মারা যায়, কবরবাসী হয়ে যায়, তারপরে কিন্তু ওই এলাকায় তার নাম চলতে থাকে আরও 50 বছর, 100 বছর। তার ইম্প্যাক্ট যেটা রয়ে গেছে, ইম্প্যাক্ট যেটা রয়ে গেছে, তার ওলি আওলাদ, তার পরিবারের মানুষজন ওই পরিচয়ে কিন্তু বড় হয় যে ওর অমুক অমুক নামের ভদ্রলোকের নাতি, ও আমি অমুক দাদার নাতি, অমুকের নাতি, ঠিক আছে, অমুকের বংশধর। তার মানে ওই যে ওই মানুষটা ভালো ছিল বলে আজকে তার নাম নেই। তার নামে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, মেম্বার হচ্ছে, হ্যাঁ, সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। তার মানে ভালোর গুণ হলো এটা। তো এর মধ্যেই আপনাকে চলতে হচ্ছে, চলতে হবে। আচ্ছা, যেটা আপনি বললেন যে আমাদের সোসাইটি মিডিয়া মানে তারা ভাবে যে মানে যেমন একটা ছেলে, সে যদি মিডিয়া কর্মী হয়, মিডিয়া মানে ভাবে ফিল্ম, মানে সব একই, বাট এর ভিতরে ডিফারেন্ট আছে। তো এটা, এই ভাবনা কি তার ঠিক নয়, কি অ্যাকচুয়ালি এরকম হয়? মানে যে মানুষগুলো, মানে যে ভাবছে সোসাইটি, এটা কোথা থেকে আসলো তাকে নিয়ে ভাবার? তো এই প্রশ্নটা এইখানে আসলে এগুলো এগুলো কিছু মনস্তাত্ত্বিক ব্যাপার, তো কিছু আম, ধর্মীয় দৃষ্টিকোণ, এক্স্যাক্টলি সামাজিক কিছু প্রেক্ষাপট। আপনার কি বলে মিডিয়াতে একটা মানুষ ডান্স করছে, একটা মানুষ গান গাইছে, একটা মানুষ কি বলে নারী পুরুষ মিলে একটা কিছু করছে সমাজের একটা চিত্র ফুটায় তোলার জন্য, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাপ, সেটাই। এটা হলো প্রথমত। আবার এটা সামাজিক দৃষ্টিকোণ থেকে, ওই যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাপ, এই জন্য সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই কাজটা এভাবে কিন্তু কোনো না কোনো কারণে আপনি দেখেন যে শিল্পের যে ব্যাপারটা, চলুক, সমস্যা না, আমার চলছে, সমস্যা নেই। হ্যাঁ, যে এই যে ব্যাপারটা, এই যে মানুষের যে নেগেটিভ ধারণা, এখন এই নেগেটিভ ধারণাটা কিন্তু নানান কিছু মিলেই একটা মানুষের মনের মধ্যে প্রশ্ন আসছে। কিন্তু দেখেন, সেই মানুষগুলোই কিন্তু আবার এই টেলিভিশন দেখছে, ওদের নাটক দেখছে, সিনেমা এটা দেখছে, সত্য। হ্যাঁ, তাদেরকে কাছে পেলে গিয়ে একটা ছবি তুলছে। এই যে মানুষের মধ্যে একটা ঘৃণা করার যে একটা প্রবণতা, হ্যাঁ, আবার ওই মানুষটাকে কাছে পেলে যে তাকে আন্তরিকতা দেখানোর যে একটা প্রবণতা, এই জিনিসগুলো আসলে এটা সমাজ থেকেই ক্রিয়েট হয়। আবার এই যে এত বাধা বিপত্তি, এত সমালোচনা, হ্যাঁ, এত কিছুর পর আবার একটা মানুষ যে মিডিয়াতে যাচ্ছে, এখানে এস্টাবলিশ হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্ট্রাগল করছে, নানানভাবে মুভ করছে, এখান থেকে ডোর টু ডোর মুভ করছে, একদিনে তো স্টার হতে পারে না, একদিনে কেউ শিল্পী হতে পারে না। এই শিল্পের জন্য যে তার স্যাক্রিফাইস, তার যে ত্যাগ,
হ্যাঁ, এই যে করছে, এটাও তার ক্রিয়েটিভিটি, এটাও তার ভিতরে আছে, জেনেটিকলি সে এরকম। হুম জেনেটিকলি সে জন্মগতভাবেই সে অনেকে বলে না জাত শিল্পী, এটা হ্যাঁ, ওরকমই। পারিবারিকভাবে শিল্পী হয়ে যায় একজন। আবার অনেকে হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে শিল্পী হতে পারে না। শিল্প জিনিসটা কিন্তু এরকম না, শিল্প টাকা দিয়ে জিনিসটা সম্ভব নয়, কোনোভাবেই না, সম্ভব না, জোর করেও সম্ভব না। একটা ইন্টারেস্ট একটা থাকতে সময় কি, হবে, একটা সময় আপনি জোর করে হতে পারবেন, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্য থাকবে না। হবে না, হুম। ব্যাপারটা এমন। তো কত বছর হয়ে গেল আপনার, মানে আপনি তো বললেন যে চাইল্ডহুড থেকেই, মানে প্রথম থেকেই? যদি ওই হিসাব করি, আমি যদি প্রাইমারি স্কুল থেকে হিসাব করি, যেমন আমরা কি বলে আমার ফ্যামিলির কিছু লোকজন, আমরা কাজিন টাজিন মিলে আমরা গ্রামে উঠানের মধ্যে আমরা নাটক করতাম। হুম বড় উঠানের মধ্যে চৌকি ফেলে, এখানে বাংলো ঘর, ডাক বাংলো ঘরের মধ্যে রিহার্সাল করতাম, চৌকি ফেলে আমরা নাটক করতাম, এরকম। তো এরকম আমরা কাজিনরা মিলে এলাকায়, যদি ওই হিসেব করি তাহলে প্রাইমারি স্কুল থেকে ওকে। ক্লাস 4 কিংবা 5 থেকে শুরু করেছি এগুলো। তা তারপর ধারাবাহিকভাবে চলছে নানানভাবে, সুযোগ নানানভাবে। স্টেপ বাই তবে স্টেপ। একটা জিনিস কি, আমি আমার নিজস্ব একটা আম, মানে কি বলে আদর্শিক যে ব্যাপার, এটা আমি সব জায়গায়, আমি যেখানে কাজ করি, যাদেরকে নিয়ে কাজ করি, আমি যখন গ্রুমিং করাই, আমি যখন ট্রেনিং করাই, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন কি বলে কম্পিটিশন, ট্যালেন্ট হান্ট, বিভিন্ন রিয়েলিটি শো, টিভি আচ্ছা, শোতে, সরি টু ইন্টারাপ্ট, এই ট্যালেন্ট হান্ট মানে এটা নিয়ে বোঝাবেন again আপনার আমি বলতে আমি কি? আমি বাংলাদেশের অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ট্যালেন্ট হান্টগুলো আছে, হ্যাঁ, আমি ম্যাক্সিমাম ট্যালেন্ট হান্টেরই আমি ইনস্ট্রাক্টর ছিলাম, গ্রুমিং ইনস্ট্রাক্টর, অ্যাজ এ জাজ কাজ করছেন জাজ এবার? হিসেবে কাজ করেছি, কত তারিখে? মেন্টরিং করেছি, এবার 20 তারিখে? মেন্টরিং করেছি। এটা আমি এখন তো এই কাজগুলো অনেকটা মানে কম করছি, হ্যাঁ, এখন তো এই কাজগুলো কম করছি বিভিন্ন কারণেই। তো কি বলে, ভালো লাগারও একটা ব্যাপার থাকে, একটা সময়ের ব্যাপার থাকে, জি। বয়স হয়েছে হয়তো বা ওই কাজগুলো আগের মতো ওইভাবে টানে না, যার কারণে কমিয়ে দিয়েছি। আমি বাংলাদেশে প্রায় 15 থেকে 20টার মতো ট্যালেন্ট হান্ট, বিউটি কন্টেস্ট, এগুলোর আমি মেন্টরিং করেছি। তো সেখানে বাংলাদেশের অনেক স্টার সেলিব্রিটি আমার স্টুডেন্ট, আমি তাদেরকে গ্রুমিং করিয়েছি, তাদেরকে হাঁটা চলা কথা বলা, তাদেরকে নিজেদের সেলফ গ্রুমিং, তাদেরকে কি বলে মিডিয়ায় কাজ করার যে একটা কি বলে এক্সপিরিয়েন্স, এগুলো একদম হাতে কলমে আমি তাদেরকে দেখিয়েছি, শিখিয়েছি। তো সব মিলে এই জার্নিটা একটা লম্বা জার্নি ছিল। হুম। এবং ভালো লাগার যে ব্যাপারগুলো ছিল, যেই কাজগুলোতে আমার ভালো লাগার ব্যাপার ছিল, সেই কাজগুলো আমি আমার মন থেকে করেছি। আমি ওই তো আমার স্যাটিসফ্যাকশন এখানেই। তবে এখন আমি একটু মানে যাই কিছু বলি না বলি, একটা সময় তো যাচ্ছে, এমন তো নয় যে আমি কি বলে পিছাচ্ছি, আমি সামনের দিকে এগোচ্ছি। তো আমি এখন অনেকটা কাজের, এই কাজগুলো আমার একটু অনেকটাই কমিয়ে দিয়েছি। আমি এখন কিছু বেছে বেছে কিছু কাজ করছি। তো এই প্রজেক্টটাও তো সামনে হয়তো না, 20 তারিখে জুলাই মাসের? এটা একটা চিটং একটা ইভেন্ট, এটা চিটং মানে একটা অ্যাকচুয়ালি ইভেন্ট, কি ধরনের ট্যালেন্টকে অ্যাকোয়ার করা হয়, কি ধরনের talent? এখানে ওরা যেটা করছে সেটা হলো, ওরা একটা ম্যাগাজিন বের করছে, ফোকাস ইন। ওই ম্যাগাজিনটার জন্য তাদের যে মানে যে আর্টিস্ট দরকার, তারা ওই ট্যালেন্ট হান্ট থেকে তারা পার্মানেন্টলি ওইখান থেকে আপনার ইয়ে করবে, কি বলে ট্যালেন্ট হান্ট করবে, তারপর তাদেরকে নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো হবে, কাজকর্মগুলো হবে, ফটোশ্যুট হবে, তারপর অন্যান্য ইভেন্ট যখন যেগুলো হবে, বিশেষ করে একটা ম্যাগাজিনকে এস্টাবলিশ করার জন্য। তো ওরা চিটং এমনিতেও কাজ করছে, মিডিয়া রিলেটেড কাজ করছে। তো এই জন্যই মূলত এই প্রোগ্রামটা আর কি। 20 তারিখে অডিশন, হয়তো বা এর আগে আরও দু একটা ক্যাম্পেইন হবে। আমি হয়তো বা মানে কাল পরশুর দিকে আমি চিটগাংয়ে মুভ করব। তো এই চেনা জানা লোকজন যখন আমাকে কোথাও ডাকে, আমি চেষ্টা করি যে সব জায়গায় কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি না থেকে, আমি চেষ্টা করি যে ওই জায়গাটায় যাচ্ছি, ওই জায়গাটা থেকে যদি একটা ট্যালেন্ট আমি পাই, কিছু ট্যালেন্ট পাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি শুধু
যেই পারপাস ক্যাম্পেইনটা হচ্ছে, যেই পারপাস ট্যালেন্ট হান্ট হচ্ছে, যেই পারপাস ইভেন্ট হচ্ছে, আমি ওই পারপাসের সাথে আমার নিজস্ব একটা মেথড, আমার নিজস্ব একটা আদর্শ এখানে আমি চেষ্টা করি। এখানে আমি একটা ট্যালেন্টকে যখন আমি এখান থেকে সিলেক্ট করলাম, কম্পিটিশনের মাধ্যমে উঠে আসলো, ওই ট্যালেন্টটাকে আমি শুধু মিডিয়াতে কাজ করবে তা না। ওই যে বলেছি একজন যে মিডিয়ার মানুষ হিসেবে তার সামাজিক দায়বদ্ধতা আছে। এগুলো সে ফুলফিল একজন করে হতে হবে। সে একজন সচেতন মানুষ হবে, সে একজন মানবিক মানুষ হবে, সে সমাজের দায়বদ্ধতা, সে সমাজের দায়ভার গ্রহণ করবে, সে একজন ভালো মানুষ হবে, সে একজন রোল মডেল হবে। হ্যাঁ, এই সবকিছুই তার সবকিছু মধ্যে হতে মিলে, হবে। হ্যাঁ, সে সমাজের একটা ইনফ্লুয়েন্সার হবে। তাকে দেখে সমাজের একটা খারাপ মানুষ ভালো হয়ে যাবে, তাকে দেখে সে অনেক কিছু শিখবে, সমাজটা সুন্দর হবে। হ্যাঁ, আমার ওই টার্গেটগুলো থাকে, আমার ওই কমিটমেন্টগুলো থাকে, তাকে সোশ্যাল কমিটমেন্ট। আমি বলে দিই যে ভাই তুমি বাকি জীবনে তুমি এইভাবে এইভাবে করবে। অনেকে করে, ভাল লাগে। হ্যাঁ, আমি দেখি, নানানভাবে দেখি যে স্টার সেলিব্রিটি আগে আসলে হয় কি যে জীবনের প্রথম যখন একটা মানে কি বলে ট্যালেন্টে সে কাজ করে, তখন তো সে ছোটই থাকে, কেউ তাকে চিনে না। দুইজন একজন চিনে, তার ফ্যামিলি মেম্বার চিনে, পাড়া প্রতিবেশী চিনে, ছোটোখাটো একটা কাজ করলো 10 জন চিনলো, 20 জন চিনলো, 100 জন চিনলো, একটা এলাকায় চিনলো, আরেকটা কাজ করলো, এরকম আস্তে আস্তে সারা দেশ চিনলো, সমাজ জাতি চিনলো, ইন্টারন্যাশনালি চিনলো। এই যে শুরুর দিকে যে কিছু মানুষের আশা, হ্যাঁ, ওইখানে আমি পেয়েছি বাংলাদেশের অনেক সুপারস্টার, একদম শুরু অবস্থায় পেয়েছি। আমি বলতে চাই না, নামগুলো বলতে চাই না। আমি এখন বিভিন্ন ইভেন্টে গেলে, বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলে আমি দেখি যে সাংবাদিক কিংবা টেলিভিশন ক্যামেরা এরকম অজস্র ক্যামেরা দাঁড়িয়ে আছে ওই আর্টিস্টটাকে ক্যাপচার করার জন্য। আমি আস্তে করে পাশ কেটে অন্য দিক দিয়ে চলে যাই, যে ওই স্টার সেলিব্রিটির সাথে আমার ক্রস হলে কিংবা আমার সাথে দেখা হলে যদি কোনো কারণে সে বিব্রত হয়ে যায়, এজন্য আমি আস্তে করে আমার মতো করে চলে যাই। আমি একটা প্রোগ্রামে গিয়ে ছোট করে বসে থাকি। আমি বলতে চাই না যে কার জীবনে আমার অবদান কতটুকু, আমি ওইভাবে মানে ফোকাস করি না। বাট এটা তাদের রেসপন্সিবিলিটি ছিল এটা 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 যে এটা এটা অনেকে করে, অনেকে দেখা হলে খুব মানে অ্যাপ্রিসিয়েট করে, খুব বেশি খুব বেশি। অনেকে 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 আছে কি বলে এই এত লম্বা মাপের নায়ক, মেগাস্টার, সেলিব্রিটি, সুপারস্টার দৌড়ে এসে পায়ে ধরে সালাম করতে আসে। আমার কাছে তখন নিজেকেই কেমন একটু লাগে না, থাকে না, যে এতগুলো মানুষের সামনে আমি কি, আমি তো এমন কোনো কিছু না যে আমি ওকে একদম বড় করে দিয়েছি। হয়তো শুরুর দিকে তাকে আমি কিছু লাইন, সাপোর্ট করছে। আমি রাস্তা দেখিয়েছি যে তুমি ভাই এইভাবে গেলে ভালো করবে। হয়তো বা শুরুর দিকে আমি তাকে কিছু গাইডলাইন দিয়েছি, আমি শুরুর দিকে তাকে কিছু টিপস দিয়েছি, শুরুর দিকে তাকে কিছু ট্রেনিং করিয়েছি যে কিভাবে কথা বলবে, তুমি কিভাবে নিজেকে উপস্থাপন করবে, ব্লা 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 ব্লা, যা যা আছে গ্রুমিংয়ের যে ব্যাপারগুলো থাকে। প্রায় 12টা-13টা সাবজেক্ট নিয়ে আমরা যখন কাজ করতাম, তো এখন এটাই তো ভালো লাগা। আমি যখন টেলিভিশন দেখি যে এই ক্যারেক্টার, এই চরিত্র, এই মানুষটা আমার একসময় আমার স্টুডেন্ট ছিল, হ্যাঁ, তখন ভালো লাগে। ভালো লাগে। সে যদিও ওরকম না করে হয়তোবা, না সেটা আমি ওই যে বললাম না যে আমি তো নিজের চাই ভালো না, লাগা, নিজের আমি ভালো তো লাগা। চাই না ব্র্যান্ডিং করতে চাই না, তো আমি ফোকাস হতে চাই না। মানে এখন আমি যদি আপনার এখানে যদি আমি এই অনুষ্ঠানে কিংবা আপনার সাথে এই যে কথা বলছি, আড্ডা দিচ্ছি, আমি যদি এখন আমি নাম ধরে বলি, আর্গুমেন্ট করার কোনো ওয়ে নেই, আমার কাছে সব এভিডেন্স তো আছে না। বাট আমি কেন ভাই, ওকে, সে যদি মনে মনে চিন্তা করে, মানে এটা হচ্ছে আনকন্ডিশনাল, হ্যাঁ, আনকন্ডিশনাল, মানে আমার Right. চাই না কিছু, Right, আমার যতটুকু দেওয়ার রাইট আমি দিয়ে দিয়েছি, রাইট হ্যাপি হতেই। রাইট। আর সে grow করছে। যারা জানে আপনি আজকে কিছু জানলেন, হয়তোবা ফেসবুক ঘাটলে, আরও বেশি ঘাটলে হয়তোবা দেখবেন যে ওই যে আমি যেই কথাটা বলেছিলাম সেই কথার সাথে মিল দেখবেন যে ও আমার সাথে শুরু থেকে রিলেটেড ছিল, ও আমার স্টুডেন্ট। তখন আপনি যে আমাকে যে আমার প্রতি যে আপনার যে একটা সম্মান বোধ কিংবা ভালোবাসা কিংবা ভালো লাগার যে একটা ব্যাপার আছে, সেটা আপনি যখন আমাকে শো করবেন, ওইটা আমার পাওয়া। এটাই। কিংবা কেউ যদি একটা প্রসঙ্গে যদি বলে ফেলে যে হ্যাঁ আপনাকে তো অমুক স্টারকে তো, অমুক সেলিব্রিটিকে তো আপনার এখানে আসতেই দেখেছি প্রথম,
ফটোশ্যুটের জন্য এসেছিল, গ্রুমিং করেছিল, পেমেন্ট দিয়ে গ্রুমিং করেছিল, লাভ 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 নানানভাবে আপনি এই অফিসে রেফার করেছিলেন, এই অফিসে পাঠিয়েছিলেন, এখানে ওকে কোঅর্ডিনেট করেছিলেন, ওইখানে প্রমোট করেছিলেন। তখন জানলে তখন তো তারা জানেই। এই আমাকে যে এখানে ওই ক্রেডিটটা পুরোপুরি নিতেই হবে এরকম কিছু না। But এমনই হওয়া অনেকে উচিত। বাট অনেকে এখন মিথ্যা বলে বলে, হ্যাঁ, ওই কিছু একটা করেছিল, হুম। ঝড়ে বক মানে আমার কারণে মরে, ও ওই জায়গায় আছে। এই যে আমার কারণে ওই জায়গায় আছে, এরকম অনেকে না, নিজেদেরকে সবাই ব্র্যান্ডিং অ্যাকচুয়ালি তার করে। নিজের কারণেই যায়। এখন কি মনে করেন আপনি কাউকে রেফার করলেন কাউকে, ঠিক আছে, কোথাও তার ভিতরে যদি ট্যালেন্ট না হয় না থাকে জোর করে তাহলে তাহলে আপনি যে বললাম যতই তো, বলেন সেটা সম্ভব নয়। কিন্তু তার ভিতরে যদি ট্যালেন্ট থাকে সে কিন্তু ওখানে ওই জায়গাটা সঠিক ব্যবহার করে নিতে পারবে। সেটাই। তো এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই যে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিকে নিয়ে মানুষের যে একটা নেগেটিভ একটা পয়েন্ট অফ ভিউ আছে আমাদের সমাজে, আমি এটা ফিল করছি। তো এটাকে কি আমি আমি যদি বলি বলিউডকে নিয়ে বা আমাদের দেশে এবার আমি আপনাকে বলি, আপনি কি বলতে চাচ্ছেন আমি তো বুঝে গেছি আপনি কোন দিকে যাচ্ছেন। হ্যাঁ, জি জি আপনার গাড়িটা কোন দিকে যাচ্ছে, গন্তব্য কোনটা, এটা আমি জানি, বুঝে গেছি। হ্যাঁ এবার আমি আপনাকে সহজ করে দিই। হ্যাঁ হুম, আমি মিডিয়াতে কাজ করি, হুম, আমি একজন মানে এতদিন এত লম্বা সময় কাজ করার কারণে অনেকে আমাকে মিডিয়া পার্সোনালিটি হিসাবেই মূল্যায়ন করে, চিনে জানে। হুম, আপনি দেখেছেন, কালকের অনুষ্ঠানেও দেখেছেন যে উপস্থাপক আমাকে কিভাবে সম্বোধন করেছে, কিভাবে সম্মানিত করেছে। আমি নিজেও কিন্তু হুম, মানে ওই যে বললাম না যে নেগেটিভ একটা ব্যাপারের কারণে আমি নিজেও কিন্তু যে মিডিয়ার মানুষ হিসেবে খুব বেশি গর্বিত। আমি নিজে কিংবা ওই যে বললাম না যে নিজেও কিন্তু আমি মানে এটা মানে একটু চাপাই রাখি। মানে প্রাউড ফিলে আপনি বলতে পারেন না আমি কোথাও, এমন অনেক কোনো জায়গায় জায়গায় আপনি বলেন না। অনেক জায়গায় আমি এটা বলি কেন? না। আপনি তো খারাপ কাজ করছেন নানান আপনার হিসাবে। নানান কারণে আসলে হয় কি, এগুলো অনেক ব্যাপার, মানে ধর্মীয় পয়েন্ট অফ ভিউ এগুলো থেকে ধর্মীয় পয়েন্ট অফ এর জন্য না? অনেক অনেক ব্যাপার আমি আমি কি বলে মানে অনেকভাবে চাপায় রাখি। কিন্তু তারাও তো এটা দেখছে, তারাও তো এটা করছে। তারা দেখছে, এ তো হিপোক্রিসি হয়ে গেল না? হ্যাঁ সেটা তো হলো। এগুলো ভাঙতে গেলে তো অনেক ব্যাপার থাকবে না, এগুলো ভাঙবেন কিভাবে? তো র যেটা উইদাউট ফিল্টার আমি কেন আপনাকে বলেন না? বলি, উম, এই যে আমার কালীগঞ্জের নায়ক ফারুক যে, হুম। ঠিক আছে, নায়ক ফারুক তো ভালো করেই চিনেন। আমি ছোটবেলায় দেখছি। সেই আপনি ওই চিনেন, শুক্রবারে একটা ফিল্ম আপনি আসতো চিনেন, না? আপনার বাবা চিনে, আপনার মা অবশ্যই চিনি। চিনে, আপনার মানে মুরব্বীরা চিনে, সমাজের সবাই চিনে। উনি আমার কিন্তু একদম মানে ব্লাড রিলেটিভ আত্মীয় হয়, ব্লাড রিলেটেড, ঠিক আছে। আমার দাদুর একদম মানে খালাতো ভাইয়ের ছেলে এরকম কিছু। তো উনি এমপি ছিলেন, উনি একজন বাংলাদেশের একজন মানে স্বনামধন্য নায়ক ছিলেন, হুম, সেলিব্রিটি ছিলেন, হুম। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। ওনার এটা কিন্তু আমি মানে অন্যভাবে বলছি, আমি জানি না না, না, যে বলার দর্শক সমস্যা নাই। কিভাবে নিবে, কিংবা এই কথাটা আপনি প্রচার করলেও পারেন, না না, করলেও না, পারেন, সমস্যা কিংবা নেই। আমি জাস্ট আপনাকে এমনি বলছি, এটা এটা আমার কাট হয়ে আবেগ যাবে। থেকে ডোন্ট বলছি ওয়ারি, ডোন্ট কথাটা, ওয়ারি। আমি আবেগ থেকে বলছি কথাটা, যে উনি যখন মারা গেলেন, আমার এলাকায় এমন কথা প্রচলিত ছিল যে নায়ক ফারুকের জানাজায় টুপিওয়ালা লোক বেশি ছিল না। হুম, টুপিওয়ালা লোক, তার মানে টুপিওয়ালা লোকের আলাদা একটা গুরুত্ব আছে। হুম। টুপিওয়ালা লোকরাই সবচেয়ে ভালো মানুষ। টুপি পরা যায় যদি। টুপি পরা মানে টুপি পরা আপনি মানুষ তো হলো টুপি মুসলমান। পরেন নাই, টুপি কিন্তু পরা আপনি তো টুপি সন্ধ্যার নামাজ পড়ে আসলেন। মানে নামাজে পড়ে আসলেন তো আপনি। টুপি পরা, পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা, এই সমস্ত মানুষ আমাদের সমাজে বেশি গ্রহণযোগ্য। ও, মুসলমান হিসেবে ঠিক আছে, মানে কান্ট্রি। ধর্মের ভিত্তিতে ঠিক আছে, আমরাও মানি, আমিও শ্রদ্ধা করি, মানা উচিত আমি মনে করি। কিন্তু এই যে যে ওনার জানাজায় টুপিওয়ালা মানুষজন কম ছিল, এই যে একটা মৃত্যুর পর যে একটা আক্ষেপ কিংবা একটা সমালোচনা,
আমাকে এই ব্যাপারগুলো খুব ভাবায়। আমি এত বেশি সচেতন, আমি এত বেশি তো বিষয়টা এমন সেনসিটিভ, হলো না? আমি এত বেশি সেনসিটিভ, মানে আমার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, থাক না, আমি এটা এইভাবেই থাক না, একটু এইভাবেই থাক। আমি ওই সোসাইটির জন্য না হয় আরেকটু অন্যরকম কাজ করি, ওই সোসাইটি যেই কাজগুলো পছন্দ করে সেই কাজগুলো করি। এই আমি আমাকে চালাতে গিয়ে অনেক জায়গায় আমাকে অনেক রকম রূপ নিতে হয়, এবং আমি আমাকে চালাতে গিয়ে সোসাইটির সবার কাছে ভালো রাখতে রাখতে গিয়ে, কিংবা আমার একটা ইমেজ ক্রিয়েট করার জন্য, আমার একটা অবস্থান ক্রিয়েট করার জন্য আমাকে খুব মানসিক চাপের মধ্যে থাকতে হয়, আমি থাকি। ও, হ্যাঁ, আমার আরেকটা সোসাইটি, আরেকটা জগৎ আছে, বুঝে যেটা বললাম, যেই জগৎটা আমার সমাজ, আমার আত্মীয় স্বজন, আমার দায়বদ্ধতা। পরে আমি আমার এলাকায়, পরে আমি আমি টুপিওয়ালা কম না হয়ে যায়? আমি 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 আমার এলাকায় আমি মানে আল্লাহর অশেষ রহমত, কৃপা, মানুষের দোয়া, মানুষের দয়া, মানুষের ভালোবাসায় আমি আমার মসজিদ কমিটি, আমার গ্রামে একটা হেফজখানা আছে, সবগুলোর সাথে আমি মানে দায়িত্ব নিয়ে কাজ করি, ওইখানে কমিটিতে আছি। আমি আমার ফ্যামিলি একটা মুসলিম সম্ভ্রান্ত একটা মুসলিম ফ্যামিলি। আমি আমার ফ্যামিলি, আমার বাবার যে ঐতিহ্য, আমার দাদার যে ঐতিহ্য, আমার আশেপাশের যে আমার আত্মীয় স্বজন, সবার যে একটা ঐতিহ্য, এটাকে ধারণ করার জন্য, এটাকে মেনটেন করার জন্য আমি সোসাইটিতে আমি আমার মতো করে চলি। আমার সোসাইটিতে হয়তোবা আমার মিডিয়ার এই ইতিহাস এত কিছু হয়তোবা তারা একদম, যারা মানে আমার একদম মানে গ্রামের যারা আছে, কিংবা আমার যারা আত্মীয় স্বজন, সবাই হয়তোবা এত কিছু ওইভাবে দেখে না, ওইভাবে বুঝে না আমাকে। হ্যাঁ, অনেকে আমার প্রফেশন কি এটা হয়তোবা তারা এতটা ক্লিয়ার না। যে আপনার সাথে বসে আজকে জানি না কেন এরকম আমি সব কথাগুলো এরকম উজাড় করে বলে ফেলতেছি, আমি জানি না। আজকে আপনার সাথে আমার মিটিং ছিল, সাধারণত সমস্যা নেই। ব্যবসায়িক কিছু কথা ছিল, আচ্ছা। আমাদের সামনে কিছু অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করার কথা ছিল, সেগুলো নিয়ে। কিন্তু আপনি আমাকে হঠাৎ করে এখানে এসে বসায় দিলেন, আপনার সাথে গল্প শুরু হয়ে গেল, অনেক কিছু বলে ফেললাম। এই কথাগুলো আমি এমন করে কখনো কোথাও কোনো মিডিয়াতে আমি এরকম করে আমার কথাগুলো বলা হয় নাই। এগুলো একদম না বলা কথা। হ্যাঁ, আমি জানি না এই কথাগুলো কিভাবে না, গ্রহণযোগ্যতা আছে। কে কিভাবে গ্রহণ করবে আমি জানি না। তবে মজার ব্যাপার হলো, আমাকে যখন এই যে কালকের যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামে যখন আমাকে মানে মনোনয়ন করা হলো বিশেষ অতিথি হিসাবে, কিংবা আমাকে অ্যাওয়ার্ড দিবে, সম্মানিত করবে, তখন আমি ওই ফটোকার্ডটা আমার ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছি, সরি, আমি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলাম যে কেন জানি না মানুষ আমার হাবিজাবি কাজগুলোকেই পছন্দ করে। হ্যাঁ, এই হাবিজাবি কাজগুলোকেই অ্যাপ্রিসিয়েট করে, হাবিজাবি কাজের জন্য আমাকে কি বলে সম্মানিত করে, আমাকে মন্ত্রীর পাশে বসায়। হ্যাঁ, এই হাবিজাবি কাজের জন্য আমার জন্মদিনে আমার এমপি আমাকে জন্মদিন পালন করে, আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আমাকে খোঁজখবর নেয়, আমাকে নানানভাবে অনেক সম্মানিত জায়গায় আমাকে সভাপতি বানায়। আপনি হয়তোবা জানেন যে আমি স্কুল অফ লিডারশিপ নামে যে একটা অর্গানাইজেশন আছে, নৈতিক রাজনীতির যে একটা প্রতিষ্ঠান, যেখানে ট্রেনিং করা হয়, আপনি জানেন, আপনি একটা প্রোগ্রাম রেকর্ডও করেছেন, আপনি আমাদের একটা জুম মিটিং। জি, জি। আমি ওই জায়গাটায় একটা ভালো অবস্থানে আছি, ওই প্রতিষ্ঠানে। বাংলাদেশের যে জাতীয় নেতা যারা আছে, বর্তমান সরকার যারা চালাচ্ছে, তাদের অনেকের সাথে আমার ওইখানে কাজ হয়, অনেকের সাথে সভা হয়, সেমিনার সবাই হয়, কর্মশালা হয়। তো এই জায়গাগুলোতে কেন আমাকে বসায় আমি জানি না। হাবিজাবি আমি তো কাজের কারণে। হাবিজাবি, আমি তো হাবিজাবি কাজ করি। হাবিজাবি। আচ্ছা, আপনার ভিতরে আচ্ছা, আমার কিন্তু কিছু কথা হয়তোবা আপনার হয়তোবা ওভাবে নাও নিতে পারেন আপনি। সেটা হচ্ছে যে সমাজের যে একটা ফেস, তাদের অ্যাকসেপ্টেন্স, তারা আপনাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে উইদাউট নোয়িং হু ইজ এক্স্যাক্টলি আরিফ আমান, তারা জানে না। তাদের
তাদের প্রতি আপনার ডেডিকেশন কি শুধু তাদের ভিতরে এটা নিয়ে আসা জেনে আমার জন্য আমার জানা যায় কিছু টুপিওয়ালা আসে। এই যে সেন্সিটিভ, মানে একটা সেন্সিটিভ ইস্যু, সেন্সিটিভ একটা প্রশ্ন, সেন্সিটিভ একটা বিষয়। না, তার অ্যাকসেপ্টেন্স কি তার আমার কাছে যেটা মনে হয় কি, যে আমার কাছে মনে হয় যে ইদানিং ভাবি, মৃত্যু নিয়ে ভাবি, মানুষের চলে যাওয়া নিয়ে ভাবি, মানুষের সম্পদ, মানুষের নাম, যশ, প্রতিভা, সবাই তো যাচ্ছে না। বিশ্বের কত ক্ষমতাধর মানুষ চলে গেছে, আমাকে যাচ্ছে এবং সবাই যাবে, কেউ থাকবে না। পৃথিবীর যত প্রাণী আছে সবাইকে একদিন না একদিন যেতে হবে। পৃথিবীটা খালি হয়ে যাবে, খালি করে দিবেন সৃষ্টিকর্তা, যিনি এত শখ করে এই সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। তো এখানে যদি সম্পদশালী সবচেয়ে বিল গেটস, সেও হয়তোবা কিছুদিন পরে, কিছু বছর পরে যাবে, হয়তোবা যাবে, এরকম অনেকেই গেছে আগে যারা মানে এই জায়গাগুলোতে ছিল, সবচেয়ে বেশি টাকার মালিক ছিল, সম্পদের মালিক ছিল, প্রভাবিত প্রেসিডেন্ট, ক্ষমতাধর, এরকম বিশ্বে অনেক মানুষ ছিল, তারাও গেছে। যেহেতু যেতেই হবে, সেহেতু আমার মনে হয় যে খুব বেশি আফসোস নিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না, ন্যাচারালি যাওয়াই ভালো। সেলফলেস, মানে বেশি খুব বেশি নিয়ে, খুব বেশি রেখে গেলে বেশি আফসোস লাগবে না? অফকোর্স। হ্যাঁ, আপনি এত মানে সাম্রাজ্য, attachment চাই না। এত সাম্রাজ্য রেখে আপনি চলে যাচ্ছেন, তো কষ্ট হবে আপনার না? কষ্ট হবে না? যে হায় 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 হায়, এসব আমার আমার কাছে লাগবে। এটাই যাওয়ার সময় কিছু একটা নিয়ে যাই, কিছুই নিয়ে যাওয়া আসলে তো সম্ভব না। তো আপনি এমন কিছু চাচ্ছেন যে আপনি ঘুরে যেতে চান। এই জন্য আমার চাই যে মানে ন্যাচারাল, একদম ন্যাচারাল। আমি আছি এখন, আমি আমার সম্পর্কে কেউ ভালো বললে আমার খুব ভালো লাগে। আমি চাই যে আমার চলে যাওয়ার পরও আমাকে কেউ ভালো বলুক, কেউ যেন আমার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় যেন না বলে যে এই লোকটা মন্দ ছিল, এই লোকটার মাধ্যমে সমাজে অশান্তি ছিল, বরঞ্চ এটা যেন বলে যে এই লোকটা ভালো ছিলাম। জানি না মানুষের চোখে ভালো কিভাবে হতে হয়, আমি জানি না সৃষ্টিকর্তার চোখে, সৃষ্টিকর্তার কাছে কিভাবে ভালো হতে হয়, তবে আমি মানে ভালো থাকা, ভালো হওয়ার জন্য চেষ্টা করছি প্রতিনিয়ত, নিজেকে ভাঙছি, আমি নিজেকে মানুষের সামনে উপস্থাপন করছি, আমি চেষ্টা করছি যতটা বিনয়ের সাথে, আমি চেষ্টা করছি যতটা সভ্যতা, ভদ্রতার সাথে যাওয়া যায়, সেটা আমি চাই। আপনি জানেন কিনা জানি না, আমি আরো 25 বছর আগে, মানে ছোটকাল থেকে একটু পাগলাটে ছিলাম আর কি, মানে মাথায় যেটা আসতো সেটাই করতাম। আমি 25-30 বছর আগে বাংলাদেশে বিশ্ব সভ্যতা দিবস পালন করেছিলাম। 25 বছর আগে? 25-30 বছর হবে বিশ্ব সভ্যতা দিবস। আমি জানি না আর অন্য কেউ পালন করেছে কিনা। এত হঠাৎ করে আমি মানে কোথাও দেখলাম যে বিশ্ব সভ্যতা দিবস নামে একটা দিবস আছে, সভ্যতা দিবস। এখন তো নানান রকম দিবস হয়, আপনারা জানেন। হ্যাঁ, কি বলে, আন্তর্জাতিক বাঘ দিবস পর্যন্ত আছে। হ্যাঁ, আন্তর্জাতিক নানান রকম দিবস আছে। তো আন্তর্জাতিক রোজ ডে আছে, এটা আছে, সেটা আছে, সবার জন্য ফাদার্স ডে, এটা সেটা নানান কিছু আছে। তো আমি বিশ্ব সভ্যতা দিবস পালন করেছিলাম আজ থেকে 30 বছর আগে। প্রেস ক্লাব থেকে র্যালি করে মুক্ত মঞ্চ ছিল তখন মেইন গ্যাদারিং করার, গুলিস্তানের পরে যে মুক্ত মঞ্চে এসে আমার গাজীপুর থেকে আমার কিছু শুভাকাঙ্ক্ষী, কিছু কর্মী, তখন মানে বিভিন্নভাবে তাদেরকে এনে আমি এখানে এই দিবসটা পালন করেছিলাম। অনেকে বলেছিল যে এটা আবার কি সভ্য দিবস। এতদিন পর আজকে এসে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি অভাব এই সভ্যতা।
দিন দিন মানুষ, সারা বিশ্বের মানুষ সভ্য হচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে সভ্যতা থেকে সরে গিয়ে অসভ্য হচ্ছে। তারা নানান কালচারে তারা কি বলে হয়ে যাচ্ছে, মোটিভেটেড হয়ে যাচ্ছে, তারা নানান দিকে মুভ করছে। হ্যাঁ, তারা কোনো নির্দিষ্ট আদর্শের মধ্যে নেই, সেটা বিভিন্নভাবে। হ্যাঁ, আজকে যাদের যাদের কাছে সবক শেখানোর দায়িত্ব, তারাই আজকে অনৈতিক কাজে ব্যস্ত। যারা আপনাকে শিখাবে তারাই আজকে অনৈতিক কাজে ব্যস্ত। আজকে স্কুলের প্রধান শিক্ষক তার চেয়ারে বসে মদ খেয়ে মাতলামি করছে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। আজকে মাদ্রাসা কিংবা বিভিন্ন জায়গাগুলোতে যেখানে মানে ইসলামের যেখানে মাধুর্য রক্ষা করার দায়িত্ব, সেই সমস্ত জায়গায় আজকে নানান বিতর্কিত কাজ হয়ে যাচ্ছে, দেদারসে হচ্ছে, হুলস্থুল হচ্ছে। তাহলে আমাদের এই যে সভ্যতা, আপনি আপনি কি কয়েকদিন পরে পরেই করবেন, কি বলে আপনার আন্দোলন করবেন? কয়েকদিন পরে পরে জুলাই বিপ্লব করবেন? এটা সম্ভব না। কয়েকদিন পরে পরে হাজার হাজার তরুণ, হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার সাধারণ মানুষ জীবন দিবে দেশের জন্য কয়েকদিন পরে পরে? কেন? আপনারা এখন থেকে, আজকে থেকে যদি আপনারা সভ্যতার যদি বিকাশ না ঘটান, আমি তো মানে শক্তভাবে বলছি যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সভ্যতার উপর একটা সেশন রাখার জন্য, এটার উপর গবেষণা করার জন্য, সভ্য হতে হলে কি করতে হবে, সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হতে পারে, রাজনৈতিক দৃষ্টিকোণ, সামাজিক দৃষ্টিকোণ থেকে হতে পারে, আদর্শিক কারণে হতে পারে, কি হতে পারে। ক্লাস 1 থেকে আপনার বাণী চিরন্তনী কি শুধু বইয়ের মধ্যে পড়ে থাকবে? বাণী চিরন্তনী, এই যে বিশ্বের এত বড় বড় জ্ঞানীগুণী মানুষজনের যে কথাগুলো, বাণী চিরন্তনী কি একটা বইয়ের মধ্যেই পড়ে থাকবে, নাকি এটা আপনাকে প্রয়োগ করতে হবে, নাকি এটা অভ্যস্ত করাতে হবে মানুষকে, আপনার এই জাতিকে, আপনার এই নাগরিককে? আপনি করছেন না। আপনি করছেন না, কেন করছেন না? আপনি যদি নাগরিক যদি সভ্য হয়ে যায়, তাহলে আপনি আর অসভ্য থাকতে পারবেন না। নাগরিক যদি সচেতন হয়ে যায়, আপনি আর অন্যায় অনৈতিক কাজগুলো করতে পারবেন। এই জন্য আপনারা করছেন না, কিন্তু করা উচিত। কিন্তু এটা কি ঢাকা ইউনিভার্সিটি থেকে কি শুরু হবে, কি এটা আমাদের রুট লেভেল থেকে? এটা আমি কথার কথা বলি না, মানে এটা আমাদের কি চেঞ্জ করা দরকার? এটা আমি কথার কথা বলেছি। আমি কথা এটা তো একদম 100% ঠিক যে আমাদের প্রয়োজনীয়তাটার উপর আমি গুরুত্ব দিয়েছি যে রুট লেভেল থেকে কিভাবে করা যায়? একদম সমাজের সব জায়গা থেকে। আমি যে বললাম স্কুল অফ লিডারশিপ, কিন্তু আমরা তো আমরা এখন যদি ক্যাম্পেইন করছি সবার নৈতিকতা নিয়ে। আইডিওলজিকে যদি আমরা অ্যাকসেপ্ট করি, তো সভ্যতা, আমার আমার অ্যাকসেপ্টেন্স কি বলে সভ্যতা অন্যজনের ডিফারেন্ট হতে পারে। এখন যখন সবাই নিজেরটা প্রয়োগ করবে সভ্যতা মেনে, তো তাহলে তো একটা কনফ্লিকশন হবে। কেননা অ্যাকচুয়ালি কি সভ্যতা, যে সভ্যতার কারণে সোসাইটিতে ইম্প্যাক্ট আসে, যে খারাপ কিছু না হোক। এবার আমি আপনাকে বলি, আমার মনে হয় যে আমরা শেষের দিকে যাচ্ছি, কারণ আর আর মানে আলোচনা করলে সারা রাত চলে যাবে, সারা দিন চলে যাবে। আরেক দিনের জন্য আমরা কিছু অবশিষ্ট রেখে দেব। আজকের কথাগুলো এখানে আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো। অনেক বাজে, এখন প্রায় 11টা বাজে। হ্যাঁ, আমি অনেক দূরে যাব। তো যাই হোক, সেইটা হলো যে যদি সবকিছুই সভ্যতার মধ্যে চলে আসবে, হ্যাঁ, আপনি যদি সবকিছু পরিষ্কার করে দেখবেন সোসাইটিতে, আমি একটু আগে কি বললাম, চোর, বাটপার, হ্যাঁ, খুন, রাহাজানি, হ্যাঁ, খারাপ মানুষ, মন্দ, নোংরামি, সবকিছু মিলে সমাজ বললাম না? অসভ্যতা তো থাকবেই, অসভ্যতা থাকবে। আমার সৃষ্টিকর্তা তো কি বলে, সেই শয়তানকে একটা পাওয়ার দিয়ে রাখছে, ঠিক না? শয়তান তো আছে, শয়তানকে একটা পাওয়ার দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কথা শোনো নাই, আমার কথা শোনো নাই, তুমি তোমার শয়তানি করতে থাকো। তুমি শয়তানি যতটা করবে, আমি ততটা বান্দাকে মাফ করে দেব। তো যে কি এই শয়তান আলটিমেটলি থাকবে, তো এই সোসাইটিতে শয়তান এই থাকবে। শয়তানকে ডেভেলপ কান্ট্রিতে নেই, ওখানে অসভ্য কেন নেই? আছে, কেন ওখানে এই আমাদের মতো কেন নেই? সৃষ্টির শুরু থেকে এটা আছে। হয়তো অন্য প্যাটার্নের অসভ্য লোক আছে ওই সমাজে, শিক্ষিত সমাজগুলোতে অন্য প্যাটার্নের অসভ্য লোক আছে। আমার এখানে মানে যে শিক্ষিত প্রেক্ষাপট, শয়তান। হ্যাঁ, শিক্ষিত শয়তান,
আমার এখানে শিক্ষিত শয়তান আছে, আছে না? আমরা বলি না, কথা প্রসঙ্গে বলি, আপনি গ্রামে গিয়ে একজনকে জিজ্ঞেস করেন, বলবো যে ওই যে শিক্ষিত মানুষটা, ও তো ওই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে ছেলে মেয়ে বড় বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর, বুয়েটের ইঞ্জিনিয়ার, ওর মা অথচ মা মরে মিরপুরে বাসায় পচে গলে আছে। তাহলে ওর শিক্ষিত শয়তান। সে কি, সে তো সভ্যতা শিখাচ্ছে কোথাও, ইউনিভার্সিটি থেকে সভ্যতা শিখাচ্ছে, কিন্তু তার সে মাকে নিজেই তো অসভ্য। দেখলো না। এই যে ব্যাপারগুলো, এগুলো একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, এটা ওই যে বললাম না যে সৃষ্টির শুরু থেকে মানব সৃষ্টির শুরু থেকে শয়তানের সৃষ্টি, যতদিন মানব থাকবে শয়তান থাকবে, খারাপ থাকবে, খারাপ ভালো মিলেই চলতে হবে। তবে আমাদের সমাজটাকে, এই যে যুদ্ধ, এই যুদ্ধেই তো আপনাকে স্বর্গ নরক ঠিক করে দিবে, আপনি কোথায় যাবেন। আপনি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন কিনা, নোংরামের বিরুদ্ধে প্রতিবাদ করলেন কিনা, আপনার আশেপাশের সমাজটাকে ঠিক রাখলেন কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন কিনা, সমাজের প্রতি দায়বদ্ধতা আপনি ঠিকমতো পালন করলেন কিনা, এগুলো দিয়েই তো আপনার, অবশ্যই। আপনি কতটা বিনয়ী, আপনি কতটা মানবিক, আপনি কতটা নৈতিক, এগুলো দিয়েই তো আপনার পরিচয়। জি, জি। আপনার উপরে যে একটা জায়গা হবে মৃত্যুর পর, সেটা তো এই পৃথিবীর কাজের উপরেই। সো এই সংগ্রামটাতে আমাদের কোনো না কোনোভাবে যারা সচেতন, যারা দায়িত্বশীল, তাদের এই সংগ্রামে থাকা উচিত। এবং আমাদের বাংলাদেশটাকে আমরা সবাই যেন খুব সুন্দরভাবে দেখি, সবাইকে মিলে আমরা যেন ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাই। আমরা নোংরামি থেকে আমাদের নিজেদের বাঁচতে হবে, নোংরামি থেকে এই জাতিকে বাঁচাতে হবে, রাষ্ট্রকে বাঁচাতে হবে। এই রাষ্ট্র অনেক রকম চক্রান্তের মধ্যে দিন পার করে নানান সময়। এগুলো নিয়ে আমরা একটা স্থিতিশীল পরিবেশ, স্থিতিশীল সমাজ নিয়ে, সবাইকে নিয়ে, হিন্দু মুসলমান বিভিন্ন বিধর্মী, আমরা সবাইকে নিয়ে আমরা এই দেশটাকে চিন্তা করি। তাহলেই আমার মনে হয় যে সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল, যারা মানে অভয় অকাতরে যারা মানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল দেশের জন্য, যারা বিভিন্ন আন্দোলন, বিভিন্ন অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, তাদের আত্মা শান্তি পাবে যদি এই দেশটা স্থিতিশীল হয়। এই দেশটা, তারা যেভাবে দেশটাকে দেখেছিল, চিন্তা করেছিল, কল্পনা করেছিল, স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলেই আমার মনে হয় এই দেশের রাজনীতি, সমাজনীতি, এই দেশের কি বলে ধর্ম, এই দেশের মানে সামগ্রিক সব কিছুই সার্থক হবে যদি তাদের স্বপ্নগুলো যদি বাস্তবায়ন হয়। অনেক সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করলেন। আচ্ছা, লাস্ট ওয়ান মোর কোশ্চেন। আপনাকে যদি সম্পূর্ণ পাওয়ার দেওয়া হয়, মানে সর্বোচ্চ পাওয়ারফুল পারসন সেটা ফর কি দিস কান্ট্রি, পলিটিক্যালি? অবশ্যই পলিটিক্স না হলে তো আমরা দেশকে চেঞ্জ করতে পারবো না। আমাদেরকে কিছু বড় ইম্প্যাক্ট নিয়ে আসতে হলে আমাদেরকে পলিটিক্সে আসতে হবে। ফর এক্সাম্পল, আপনি মনে করেন যে একজন সব থেকে সর্বোচ্চ পাওয়ারফুল পারসন, মানে প্রাইম মিনিস্টার, ফর 1 মিনিট আপনি কি চেঞ্জ করতে চাইবেন? যেহেতু আপনার ভিতরে চেঞ্জ করার জন্য যে কাজগুলো আপনি করেন, অবশ্যই আপনি চেঞ্জের দিকেই নিয়ে যেতে চান। আমি তো একদম, আপনি ছোট করে প্রশ্নটা করেছেন, আমি একদম ছোট করে এটার উত্তরটা দিচ্ছি। সেটা হলো যে একজন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে, মানে একজন, মানে আপনার আয়ত্তে আছে আমি করার আমি একজন, সবকিছু। এতক্ষণ যে কথা বললাম, আমি দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে কথা বলেছি। অ্যাজ এ প্রাইম মিনিস্টার আমি একজন দেশপ্রেমিক প্রাইম মিনিস্টার হিসেবে এই দেশের জন্য আমি কি করবেন? কাজ করব। এখন কি কি যে করব, কোন কোন জায়গায় হাত দিব, কোন কোন এই যে জায়গায় আমি সংস্কার সমস্যাগুলো করব, আপনি বললেন, এই যে কোন কোন জায়গায় সংস্কার করব, সেগুলো তুই যে বললে, আমি বললাম সারা রাত চলে যাবে। এটা এক ব্যাপক, মিনিটে এটা ব্যাপক। এক মিনিটে কি করে সম্ভব? কি চেঞ্জ ওই যে করবেন? সবকিছু চেঞ্জ করতে হেলথ, হবে। ইনফ্রাস্ট্রাকচার, না, এডুকেশন। আমি বলি আপনাকে, আপনি যেই বদভ্যাসটা 40 বছরে করেছেন, শিখেছেন, যে বদভ্যাসটা, যে নোংরামিটা, যে খারাপ কাজটা আপনি 40 বছর ধরে শিখেছেন, সেই কাজটা ছাড়তে গেলে আপনাকে 40 না হোক 20 বছর হলেও লাগবে। সেই ভালো প্র্যাকটিস, ভালো কিছুর দিকে যেতে হলে আপনাকে একটা লম্বা সময় লাগবে। এই জাতিকে মানে একদিন, 2 দিন, 1 বছরও এই জাতিকে সঠিক রাস্তায় আনা যাবে না। কারণ এটা অলরেডি এই জাতি নানানভাবে ডিরেল্ড,
হ্যাঁ, একটু লম্বা সময় লাগবে। প্রথমত আপনার আপনার যে পরিষদ, আপনার যে আশেপাশের লোকজন, সবাইকে আপনার সমমনা হতে হবে, প্রধানমন্ত্রীর সমমনা হতে হবে। হ্যাঁ, তারপর এই বিভিন্ন এই সমমনা মানুষগুলোকে দিয়ে আপনার সেই রুট লেভেল, গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেই সমমনা মানুষগুলোর আদর্শকে বিকশিত করতে হবে, ছড়ায় ছিটায় দিতে হবে গ্রামের মানুষদেরকে। ওইখানে নেতৃত্বের বিকাশ করাতে হবে। ওই সমাজটাকে কারা নেতৃত্ব দিচ্ছে, ওই ওই সমাজের নেতাটা যদি হয় নৈতিক চরিত্রের, আদর্শিক চরিত্রের যদি হয়, তাহলে সেই সমাজটা আপনার এই যে প্রধানমন্ত্রীর মতো করে সেই সমাজটা চলবে। অর্থাৎ আপনার যে মনের যে ব্যাপারটা আছে, আপনার যে চিন্তা চেতনাগুলো আছে, এটা আপনার কর্মীর মধ্যে পৌঁছায় দিতে হবে। এটা কিভাবে একটু শর্টে করা যায়? এটা শর্টে কেননা 20 বছর তো আমাকে সময় দিবে না। সময় দিবে না। এটা শর্টে করাতে হলে আপনাকে আমি মনে করি যে এটা একমাত্র একটা মানে কি বলবো, একটা ইমোশনকে কাজে লাগাতে হবে, আবেগকে কাজে লাগাতে হবে। মানে আপনি কতটা দেশের জন্য কতটা আন্তরিক, এটা আপনাকে এটা আপনার নেতা কর্মীকে বোঝাতে হবে। বাঙালি আমরা যদি দেখি যে 1947-এর পরে আমরা দুইবার দেশ আলাদা হয়েছে, প্রথমে পাকিস্তানের সাথে, দ্বিতীয়বার 71-এ। তো আমার মনে হয় এখনো ইন্ডিয়া এমন পার্ট আছে, কমিউনিটি আছে যারা এটা স্বপ্ন দেখে যে যদি এমন কিছু করতে পারতাম, এমন কিছু হতো যে আমরা এর থেকে বাইরে আসতে পারতাম, এখনো স্বপ্ন দেখে। কিন্তু তারা সেটা এত বছরে করতে পারেনি, কিন্তু বাঙালি দুইবার করছে। তো আপনার মনে হয় না যে স্ট্রেংথ আছে, কিন্তু স্ট্রেংথকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না? আমি তো একই কথা বললাম, সেই কথাতেই তো আপনার কথা আমার কথা তো একই কথা। ব্যবহার করা হচ্ছে না, এবং অনেকে সেটা ব্যবহার করছে না, ইচ্ছাকৃত করছে না। হ্যাঁ, তো এই জন্য আপনাকে যে কি বলে, যে আমি যেটা বললাম যে আপনার যে আশেপাশের যে লোকজনগুলো আছে, সেই লোকজনগুলোকে এমনভাবে ইনফ্লুয়েন্স করতে হবে যে তারা আপনার প্রতি মানে অনুগত, এবং আপনার ওই লোকগুলোর প্রতি আবার আরও যারা গ্রাম পর্যায়ে যারা আছে, হ্যাঁ, বিভিন্ন এলাকা ভিত্তিক গ্রাম মানে একদম রুট লেভেল প্রান্তিক পর্যায়ে যারা আছে, তাদের মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলো আছে সেটা তাদের মধ্যে মানে ট্রান্সফার করতে হবে, ইমপ্ল্যান্ট করতে হবে, তারপর গিয়ে অবশ্যই হবে। মানে অ্যালাইন করতে হবে, সে অ্যালাইন যদি না হয় তাহলে তো হবে না। তবে একটা বিষয়, সেটা হলো দেশটাকে যদি আপনি স্থিতিশীল রাখতে হয়, তাহলে যে মানে কারো কাঁধে আপনি হাত রাখেন খুব স্মুথলি, খুব আদর করে, ভাই তুমি আমার বন্ধু, হ্যাঁ তুমি আমার ভাই, খুব আদর করে আপনি, হ্যাঁ, জনগণ সাধারণ নাগরিকের কাঁধে আপনি হাত রাখেন, হ্যাঁ, আপনি মানে কি বলে তাকে সাহস যোগাচ্ছেন, আমি তোমার পাশে আছি। আবার পাশাপাশি একটা শক্ত একটা লাঠি রাখেন হাতে, যে তুমি যদি একটু নড়চড় করো না, তাহলে এই লাঠি দিয়ে তোমাকে আঘাত করা হবে, ব্যত্রাঘাত করা হবে, আবার ঘা জখম হবে, সেটাকে আমি মলম আবার লাগাই দিব তোমাকে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাকি, ঠিক আছে? তা আমার মনে হয় বাকি সময় এটার কন্টিনিউটি যে আরো কিছু কথা আছে সেটা আরেকদিন আসবে, আমরা বাকি ডিসকাশন করব নেক্সট পার্টে, এবং এই এপিসোড আমাদের কন্টিনিউ থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের গেস্ট আমান ভাইয়া, মানে এমন কম্বিনেশন হচ্ছে। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অপোজিট, সেটা হচ্ছে ওনার মাথায় অনেক চুল, আমার মাথায় একদম নেই। তো আমার মনে হয় যদি কিছু আমাকে উনি দিয়ে দিতেন। মজার ব্যাপার হলো যে আপনি তো এতক্ষণ আমাকে নিয়ে অনেক কিছু বললেন, আমি আপনাকে নিয়ে যেটা বলি যে আসলে যে সমমনা কিছু মানুষ থাকে না, সমমনা মানুষ যদি না হতাম
তাহলে কিন্তু আপনার এখানে আজকে আমার এখানে আসা হতো না। অনেক অনেক ধন্যবাদ। আপনি 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 অনেক ভালো বলেন, কিংবা আপনি অনেক ভালো জানেন, কিংবা আপনি একজন ভালো প্রেজেন্টার, আপনি ভালো একজন ইনফ্লুয়েন্সার, ভালো একজন মোটিভেশনাল স্পিকার। আমি জানি আপনার সম্পর্কে, আমি অনেক কিছুই জানি। আপনি ভালো জানেন, ভালো বলেন, এবং আপনার মধ্যেও অনেক দায়বদ্ধতা আছে, যার কারণে আপনি আমাকে নিয়ে আজকে এত লম্বা সময় আলোচনা করলেন। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর করে আমাকে উপস্থাপন করার জন্য। আমার সেই না বলা কথাগুলো আপনার মাধ্যমে আজকে আমি এই ক্যামেরার সামনে আমি উপস্থাপন করলাম। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনেক জি, অনেক জি, ধন্যবাদ once জি, again। জি। আর আমরা পরবর্তী সময়ে আমরা ডিসকাশন করব নট অনলি পলিটিক্যাল, ফর সোসাইটি, ফর কান্ট্রি, ফর পিপল, এভরিওয়্যার। আমাদের যে দায়িত্ব আছে, ইনি প্রতিটা সময় একটা জিনিস বলছেন যে আমাদেরকে সর্বপ্রথম মানুষ হতে হবে, এবং এই মানুষ হওয়ার সাথে সাথে আমাদের ভিতরে যে দায়বদ্ধতা আছে সেটাকে ফুলফিল করতে হবে। হতে পারে আমরা ইঞ্জিনিয়ার, হতে পারে আমরা অ্যাক্টর, অ্যাক্ট্রেসেস বা পলিটিক্যাল পারসন, বাট আমাদের ভিতরে সর্বপ্রথম আমাদের সোসাইটির জন্য যে দায়বদ্ধতা আছে, যারা বলতে পারে না তাদের নিড কি, তাদের দরকার কি, আমাদের সবাইকে না বলা কথা বোঝা দরকার এবং তাদের প্রতি এগিয়ে আসার দরকার। যেভাবে ইনি এগিয়ে আসছেন আর্টিফিশিয়াল লেগ লাগিয়ে, কারেক্ট একটা উনি না, এটা একটা অনেক বড় ইম্প্যাক্ট। এটা একটা কর্মসূচি, এরকম আরো এরকম অনেক কর্মসূচি আছে। যে কর্মসূচিগুলো সরাসরি তাদেরকে কি বলে করেছে, উপকৃত করেছে এবং এখনো করে। এটা বলার উদ্দেশ্য জাস্ট এটা নয় যে দেখানো, এটা বলার উদ্দেশ্য এটা হচ্ছে ইন্সপায়ার হওয়া কারোর থেকে, যে তিনি যেটা করছেন। আর আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার আছে, তো আমরা কেন না এটা অন্যকে ইন্সপায়ার করার জন্য কেন না এটাকে ব্যবহার করা যায়। আমরা আগামী সময়ে যখন কথা বলবো, আমরা এই জায়গা থেকে কথা বলবো, আপনি নোট করে রাখবেন। হ্যাঁ, যে এই যে আর্টিফিশিয়াল পায়ের যে ব্যাপারটা, আমরা যদি এই ব্যাপারটা যদি অনেকে যারা দেখবে, আমাদের এই কথাটা শুনবে, তারা নিজেরাও কিন্তু তার এলাকার যেই অবশ্যই ভুক্তভোগী যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু তারা একটা ফান্ড ক্রিয়েট করে তাদেরকে এই উপকারটা তারা করতে এমন পারে। সময় হয় না যে একজন নিডি পারসন, বাট আমি করতে পারছি না, ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে পারছি না, কিন্তু কেউ আছে, হ্যাঁ, অবশ্যই কেউ সমাজে আছে, আছে, কিন্তু দানশীল সে মানুষ তার আছে, কাছে কানেক্ট হতে পারছে উদার না, মনের মানুষ আছে। কিন্তু তার কাছে কানেক্ট হতে পারছে না, কিন্তু আমরা তাকে কানেক্ট করতে পারি। ওইখান থেকে এনে যদি এরকম করে দেয়, তাহলে তাহলে তো এখানে সারা বাংলাদেশে যদি আপনি দেখেন যে এরকম হাজার হাজার পা নাই লোকজন যদি আপনার সামনে দিয়ে হাঁটে, তাদের একটা উপকার হয়ে গেল, কিংবা তাদের জীবন ধারণের জন্য এটা তাদের জন্য অনেক বেশি সাপোর্ট করবে। ওকে, সো অসংখ্য ধন্যবাদ।